আমন্ত্রণ এসটিভি নিয়মিত আয়োজন লেট এডিশনে। দর্শক, আজকে সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি এবং আজকে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি নির্বাচন নিয়ে নানা কথার মধ্যে আরও কথা যুক্ত হয়ে রাজনীতিবিদরা বলছে এক ধরনের ধূম্রজালের সৃষ্টি করছে। কখনো কখনো আলোচনা হচ্ছে জাতীয় গণপরিষদ নির্বাচন, কখনো আলোচনা হচ্ছে স্থানীয় নির্বাচন, যেখানে ঢাকা পড়ে যাচ্ছে অনেকটা বলা হচ্ছে জাতীয় নির্বাচন। আবার সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছে অল্প সংস্কার বেশি সংস্কার, সেখানে নতুন করে আবার যখন যুক্ত হয় সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ, রাজনীতিবিদরা বলছেন যে এখানেও এই বক্তব্য নিয়েও এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে গণমনে। আসলে রাজনীতিবিদরা কি মনে করছে সে নিয়ে আজকে আলোচনার জন্য তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এসটিভি স্টুডিওতে। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই এনডিএমের মহাসচিব মমিনুল আমিন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন এসটিভির পক্ষ থেকে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান। মাসুক ভাই, আপনাকেও স্বাগত এবং কৃতজ্ঞতা এসটিভির পক্ষ থেকে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। আকাশ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন এসটিভির পক্ষ থেকে। আলোচনা করব সংক্ষিপ্ত যেই ইন্ট্রোটায় আলাপ করেছিলাম, নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। শুরুতে একটু মাসুক ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি যেহেতু সিনিয়র মানুষ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেটি বলছি যে এই যে নির্বাচন নিয়ে শঙ্কা এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি আমি আপনাকে আজকে একটু আপনার দৃষ্টিতে নিয়ে আসতে চাই, সেটি 1/11 মতো বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ 1/11-তে বিএনপিকে যেভাবে মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে পাশে রেখে দেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছে নির্বাচনী নানা আলোচনায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে। আসলে কি হচ্ছে নির্বাচনী কথাটা আসলে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। দেখুন, একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ 15.5 বছর এটা ফ্যাসিস্ট সরকার, বিনা ভোটের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা মসনদ আঁকড়ে ধরার জন্য এদেশের ভোট নির্বাচনী ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নাই। সরকার পরিবর্তনের বিষয়ে 5 বছর পর এই রাষ্ট্র কাদের নেতৃত্বে চলবে, এই রাষ্ট্রের জনগণকে কারা সেবা দেবে, সেটা বাছাই করবে সে দেশের জনগণ। সেইটার সুযোগ আছে 5 বছর পর। বিউটি অফ ডেমোক্রেসি, কারেক্ট। সেই ব্যবস্থাকে জনগণকে পাশ কেটে থাকার জন্য এই সরকার ভেঙে দিয়েছে। সেটা করতে গিয়ে এ দেশের ব্যাপক ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই সাংবিধানিক কিছু সংস্থা আছে, সেটা যেমন হাইকোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, জুডিশিয়াল ডিপার্টমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, পিএসসি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার নির্বাচন কমিশন ক্ষতিগ্রস্ত, আপনার রাষ্ট্রীয় যন্ত্র, কতগুলো বাহিনী যা দেশের সম্পদ, সরকার পরিবর্তনের সাথে এদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। আপনার তারপর বহু ত্যাগের বিনিময়, আত্মত্যাগের বিনিময়, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর ফ্যাসিস্ট সর্বশেষ ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ফ্যাসিস্টের বিদায় হয়েছে। বিদায়ের পর ঠিকই একটা সংস্কার, বহু প্রত্যাশিত, যারা ডক্টর ইউনূস সাহেব বিশ্ব নন্দিত একজন বরেণ্য ব্যক্তিত্ব, তার নেতৃত্বে 10টা মন্ত্রী গঠিত হয়েছে। ফ্যাসিস্ট বাদে সবাই তাদের প্রতি একটা সমর্থন আছে, এখনো বলবো আছে। আপনার পছন্দ করি আর না করি,
রাজনীতির বিকল্প কি আছে বলেন? এখনো হয়েছে? পৃথিবীতে নাই। নির্বাচনের বিকল্প কি আছে? নাই তো। নাই। নির্বাচন ব্যবস্থাকে ফ্রি ফেয়ার করার জন্য অনেক কথা, অনেক উপদেশ আপনার থাকতে পারে, কিন্তু এর বিকল্প তো নাই, এখনো তো হয় নাই। সরকার পরিবর্তন বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা করবে, এটা তো নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে, আমার এই 40-45 বছর রাজনীতি অভিজ্ঞতায় বলে তাদের রাষ্ট্র পরিচালনা বলেন এই অভিজ্ঞতা তাদের নাই। এটি তো তারা অভিজ্ঞতা একটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়। এই যে দেখলাম নেলসন ম্যান্ডেলার ব্যর্থতার থেকে অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার দেশ পরিচালনা করা যায়, সেইটা এই সরকারের মধ্যে কারো আছে বলে আমার মনে হয় না। নাম্বার ওয়ান, এদের একাডেমিক রেজাল্ট এটা ভিন্ন জিনিস, অনেক বড়, অনেক হাই। আমার সমালোচনার যোগ্যতা নাই, তারপর আমি বলবো আজকে 7 মাস অতিবাহিত, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। বিএনপির একজন নগণ্য কর্মী হিসাবে, বিএনপি একটা গণমানুষের দল। বিএনপি যখন জিয়াউর রহমান তৈরি করেছিলেন বিভিন্ন মত পথের মানুষের সমন্বয়, এই দল তখন মানুষের মণিকোঠা গেঁথে গিয়েছিল, বিদায় বিএনপি আজও টিকে আছে। অনেক দল, আমি একাধিকবার বলেছি, অনেক দল তৈরি হয়েছিল স্বাধীনতার পর। জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এদেশের ছাত্র সমাজ লুপে নিয়েছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে এরা নির্বাচিত হয়েছিল, কিন্তু গণমানুষের মধ্যে এরা যেতে পারেনি, তাদের হৃদয়ে তা অবস্থান করতে পারেনি। আজকে জাসদ বিলুপ্তের পথে। আমি এখন আসি এই যে 1-11-র মতো বিএনপি আবারও মিডিয়া ট্রায়াল আমি আসি এই জায়গাটায় আপনার মতামত। এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় প্রধান সম্মানিত উপদেষ্টারা নির্বাচনের সম্বন্ধে যে ভাষায় কথা বলেছেন, তাতে আপনি শুরুতেই যে বলেছেন সন্দেহের অবতারণা ঘটেছে। নির্বাচন আদৌ এরা আগ্রহী কিনা। আমি তৃতীয় মাত্রা অন্য একটা চ্যানেলে টকশোতে বলেছিলাম, এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আদৌ এদেশে একটি সুষ্ঠু এদেশে নির্বাচন করে যেতে পারে কিনা আমার সন্দেহ। একেবারে পরিষ্কার। সে জায়গা থেকেই হয়তো আমি বলি আমরা একটু এই ব্যাপারে আমাকে একটু বলার সুযোগ দিয়েন। হ্যাঁ, আপনার কাছ থেকে আবার আসবে এই জায়গাটায় যে আসলে এই আদৌ করতে পারবে কিনা, এই ব্যাপারেই আমি আসলে মতামত জানতে চাইবো। এই যে নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা, আমি একটু আসতে চাই মহাসচিব এনডিএম আপনার কাছে, মমিনুল আমিন আপনার কাছে। সেটি এই যে মাসুক ভাই বলছিলেন যে আদৌ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন করে যেতে পারবেন কিনা, সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিএনপি। এনডিএমের জায়গা থেকে, যেখানে এই এতগুলো বিষয় খুব সহজভাবেই বলা হয়েছে যে 166টি প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব যেগুলোতে সকল দল একমত হবে সেগুলোর সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে, তারপরে আবার বৃহৎ সংস্কার এবং সংক্ষিপ্ত সংস্কারের আলোচনাটা কেন আসে? এটি আসলে নির্বাচনকে প্রলম্বিত করার অনেকে আশঙ্কা করছে, অনেক রাজনৈতিক। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার দল এনডিএম এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজাজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এখানে আসলে অনেকগুলো শব্দ জটের তৈরি হয়েছে। আমার কাছে এটাই মনে হচ্ছে যে রাজনীতিতে আসলে আমরা ভাষা, শব্দ একটা খেলা তৈরি করেছি। আপনি দেখেন সংক্ষিপ্ত সংস্কার, বৃহৎ সংস্কার, অল্প সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, আমার কাছে এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আছে, কারণ আমাদের দলে পাঠানো হয়েছিল, আমরা একটা মতামত দিয়েছি যে 7টা রাজনৈতিক দল 13ই মার্চের ভিতরে জমা দিয়েছে, তার ভিতরে এনডিএম একটা। তো আমার কাছে এখনই আছে, আমি চাইলে খুলে দেখাতে পারি। এই সংস্কার প্রতিবেদনগুলোতে যদি আমাদের মাননীয় কমিশনগণ লিখে দিতেন এগুলো অল্প সংস্কার আর এগুলো বৃহৎ সংস্কার, তাহলে কিন্তু জাতির কাছে ক্লিয়ার হয়ে যেত যে অল্প সংস্কার বলতে কি বোঝায়, বৃহৎ সংস্কার বলতে কি বোঝায়। আনফর্চুনেটলি এই কাজটা কিন্তু তারা করেন নাই। অদ্ভুত তারা কিছু কাজ করেছেন। যেমন 2টা স্ল্যাবে তারা আমাদের কাছে মতামত চেয়েছেন, একটা হলো সংস্কার বিষয়ক মতামত, আর একটা হচ্ছে কীভাবে সংস্কার হবে। সেখানে গণপরিষদ নির্বাচনের কথা, গণভোটের কথা, একসাথে গণভোট এবং নির্বাচনের কথা, অনেকগুলো স্ল্যাব রয়েছে। আমি আপনার কাছে
আপনার মাধ্যমে আমি সরকার অন্তর্বর্তী সরকারের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, তারা যেদিন শপথ নিয়েছিল সেই দিন কি গণপরিষদ নির্বাচনের কথা ছিল? এটা কি তাদের ম্যান্ডেট ছিল? তাদের কথাই ছিল একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, আমি একটু প্রেক্ষাপটে আসি। নির্বাচনটা কেন দরকার? কারণ আওয়ামী লীগ গত 15 বছরে 16 বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এই সুযোগটা তারা কেন পেল? আমি 2013 সালের একটা ঘটনার কথা মনে করে দিই। আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ তখন এরশাদ সাহেবের উপদেষ্টা। এরশাদ সাহেব তখন নির্বাচনে যেতে চায়নি, পাতানো নির্বাচনে। তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়, বেসিক্যালি আটক করা হয়। তার আগের দিন কিন্তু তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এরশাদ সাহেবের সাইন্ড চিঠি নিয়ে কাউকে যেন লাঙল প্রতীক না দেওয়া হয়। আমি তখন সেখানে ছিলাম, আমি ছিলাম কৌশল বিশ্লেষক জাতীয় পার্টিতে। ওই ঘটনার ওই দিনই রাত্রেবেলা এরশাদ সাহেবকে আটক করা হয় এবং তার প্রতিবাদে ববি হাজ্জাজ সংবাদ সম্মেলন করে যে এরশাদ সাহেব আটক, উনি অসুস্থ নন এবং ওনাকে নিয়ে র্যাবের কিসমত হায়াত বন্দি করে রাখেন র্যাব ওয়ানে। আমিও বন্দি ছিলাম সেই সময়। দেখেন, ওই নির্বাচনে যদি জাতীয় পার্টির একটি অংশ রওশনের সাথে নেতৃত্বে জাতির সাথে প্রতারণা না করতো, আওয়ামী লীগ ওই নির্বাচন করতে পারতো না। আওয়ামী লীগ ওখানেই শেষ। হাসিনা কখনোই দানবীয় ফ্যাসিস্ট শাসনের যে পরিণত হলো, এই সুযোগটাই তো পেত না। 10 বছরে হাসিনার যে ফ্যাসিবাদ, 2013 সালে ববি হাজ্জাজ যে সাহসী ভূমিকা নিয়েছিল এবং জাতীয় পার্টির নেতৃত্ব যদি সেই সময় ববি হাজ্জাজকে সমর্থন দিত, এরশাদ সাহেবকে সমর্থন দিত, ওই নির্বাচনই তো তখন হয় না। তার মানে কি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছিল বলেই গত 10 বছরে আমরা এই যে এতগুলো মানুষ প্রাণ হারালো, এত অন্যায় অপকর্ম হলো, মিডিয়াকে পুরো ধ্বংস করে দিল, বাংলাদেশ ব্যাংক খালি করে দিল, ব্যাংকের টাকা খালি করলো, পাচার করলো, এটা কিন্তু গত 10 বছরে। 14 থেকে 24 আওয়ামী লীগের আমলনামা দেখেন না, 9 থেকে 14 তারা খারাপ ছিল, শুরু করেছিল, কিন্তু ব্যাপক হারে তারা গণহত্যা, লুটপাট, ধর্ষণ, যত রকম অপকর্ম আছে 14 থেকে 24, কারণ 14 নির্বাচনে তারা হেসে খেলে পার করে দিয়েছে। এটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত ছিল না। সুতরাং এখন নির্বাচন নিয়ে যে ধ্রুমজলে কথা বলা হচ্ছে, যারা বলে আগে সংস্কার পরে নির্বাচন, তারা আসলে সংস্কার কি, নির্বাচন কি, নির্বাচন কেন প্রয়োজন, এই সম্পর্কে তাদের কোনো কনসেপ্টই নেই, ধারণাই নেই। একটা মুখরোচক কথা বলে দেয় যে না আগে সংস্কার দরকার, তারপরে কী সংস্কার দরকার। ভাই, সংস্কার কি একটা বাড়ি তৈরির মতো যে আমার বাড়িতে সুন্দর করে রং করবো, 3 তলা না 5 তলা করবো, আর একটু বেশি সংস্কার, মানে গেটটা একটু সুন্দর করে করবো, গোলাপি না নীল রং দিব? এটা তো সংস্কার না। আমার কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন আছে, আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি বলে দিতে পারবো কোনটা অধ্যাদেশের মাধ্যমে করা যাবে, কোনটা নির্বাচনের পরে করা যাবে। এটা নিয়ে এত লুতুপুতু করার তো কোনো মানে নাই। ইজি, খুব সিম্পল কথা। আমার কাছে রিপোর্ট আছে, আমি এক্ষুনি বসে আপনার এই টক শোতে বসে আমি বলে 1 ঘন্টার ভিতরে বলে দিব যে কোন কোন সংস্কার করতে কতটুকু সময় লাগবে। সো অযথা সময় ক্ষেপণ করা হচ্ছে। কিন্তু ওই যে সংস্কারে যদিও এনডিএম আপনারা বলেছেন যে আপনারা প্রতিবেদন দিয়েছেন, অনেক দলই সময় চেয়েছে, বলেছে যে আমরা হানা উত্তর দিতে চাই না, আমরা বিস্তারিত উত্তর দিতে চাই। এটাও একটা কথা যে তারা হানা উত্তর দেয়া যায় না, এটা একটা এমসিকিউ টেস্টের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, যে হ্যাঁ না করে উত্তর দিয়েছে, এগুলো আসলে মোটা দেখে দেওয়ারও ব্যাপার না এখানে। কিন্তু এখন কথা কি, এটা আমাদের একটা পরীক্ষার মতো হয়ে গেছে যে এমসিকিউ টেস্ট আপনি রিটেন টেস্টের মতো লিখতে পারেন না। আমরা প্রতিবেদন জমা দিয়েছি, অনেকাংশে আমরা বলেছি একমত নই, কিছু ক্ষেত্রে মন্তব্যের ঘরে লিখেছি কেন একমত নই, কিন্তু যখন আমাদের সাথে নেক্সট মিটিংটা হবে সংস্কার কমিশনে, সেখানে আমরা এই কথাগুলো অবশ্যই তুলে ধরবো যে সংস্কার বলতে যেগুলো বিষয় ইয়েস নো ভেরি গুড টাইপ অ্যান্সার, কিন্তু এটা আসলে না, এটা আসলে ডিটেল আলোচনার বিষয়। ধন্যবাদ। আমরা যেতে চাই ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ আপনার কাছে, চেয়ারম্যানের উপদেষ্টা জাতীয় পার্টি। এই যে বাসুক ভাই বলছিলেন যে আদতেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীনে কোনো নির্বাচন হবে কিনা সেটি নিয়ে শঙ্কা। আর এখানে আমরা যদি বলি মমিনুল আমিন ভাই যেটা বললেন যে এই অল্প সংস্কার আর বৃহৎ সংস্কার, এই অল্প এবং বৃহতের মধ্যে যে তফাৎ, এই তফাৎটা আসলে কে করবে, তারপরে যে নির্বাচনের কথা বলা হয়, আপনার মতামত জানতে চাইব এখানে। ধন্যবাদ। সেই সাথে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সাথে 2 জন সহালোচক সহ সবাইকে ধন্যবাদ। দেখুন, নির্বাচনের বিকল্প নেই, কারণ 15 বছর নির্বাচন হয়নি, এটা চিরন্তন সত্য। 2014 বিনা ভোটে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছিল। 2018-তে রাতের ভোট হয়েছে, 2024-এ আমিডামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলি নিয়ে মানুষ ভোট দিতে পারে, মানুষের আকাঙ্ক্ষা যে নির্বাচন হোক, মানুষ যাতে ভোট দিতে পারে। সেই জন্যই করে ছাত্র জনতা মিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পতন ঘটেছে এবং সকল রাজনৈতিক দল, ইভেন কি আপনাকে বলি আওয়ামী লীগ সরকারের অনেক লোক শেখ হাসিনার পতন চেয়েছে সেই মুহূর্তে, কারণ শেখ হাসিনার যেভাবে একটা দানবীয় সরকার গঠন হয়েছিল, পক্ষান্তরে আপনার আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ যেটা ভেবেছিল যে বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি আসবে, দেশের পরিস্থিতিতে স্বস্তি আসবে, তো স্বস্তির জায়গায় আমরা এখন অস্বস্তি নিয়ে বাস করছি। দেখেন, ডক্টর ইউনূস সাহেব সজ্জন ব্যক্তি, উনি প্রথমে সকল রাজনৈতিক দলকে ডেকে যদি বলতেন যে আমি সবাইকে নিয়ে একটা ঐক্য করতে চাই, যারা অপরাধী তাদেরকে আমি শাস্তি দিতে চাই,
সেখান থেকে যদি উনি অগ্রসর হতেন তাহলে আজকে দেশের পরিস্থিতি এখানে আসতো না। উনি ঐক্যের জায়গায় একটা অনৈক্য সৃষ্টি করে দিলেন। আমি বিএনপির ভাইয়ের সাথে একমত যে ডক্টর ইউনূস নির্বাচন চাচ্ছেন কিনা এবং নির্বাচন আদৌ ডিসেম্বরে হবে কিনা সেই প্রেক্ষাপট তৈরি হয় নাই। আওয়ামী লীগ সরকার যে প্রেক্ষাপট তৈরি করেছিল সকল সংস্থাকে ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার যতগুলি স্বতন্ত্র প্রতিষ্ঠান ছিল সবগুলি ধ্বংস করেছিল। ইউনূস সরকার তো সেই প্রতিষ্ঠানগুলি মেরামত করেনি নাই। আপনার নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে কি একটা নির্বাচনী ফিল্ড থাকতে হবে, নিরপেক্ষ ফিল্ড থাকতে হবে, সকল রাজনৈতিক দল সেখানে কি করতে পারবে, কাজ করতে পারবে। দেখেন সেই অবস্থা কি বাংলাদেশে তৈরি হয়েছে? জাতীয় পার্টি কোনো রাজনীতি করছে না, এই মুহূর্তে তো রাজনীতি নেই দেশে, ইফতার করতে পারছে না, একটা ইফতার মাহফিল সেখানে কিছু ছেলে ফেলে এসে বাধা দিচ্ছে। একটা দেশে যদি ইফতারই আপনি বাধা দেন, একটা ফেয়ার ইলেকশন হবে কিভাবে? আপনি যদি নির্বাচনী ফিল্ড সবার জন্য সমান না থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন কিভাবে আপনি করবেন? আপনাকে সেদিকে দাবিত হচ্ছেন। সেই জন্য পুলিশ মামলাও নেয় নাই। এই নিয়ে সরকারের কোনো কেউ বিবৃতি দিয়েছে? জাতীয় পার্টি তো একটা বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশে 9 বছর ক্ষমতায় ছিল, যথেষ্ট অবদান আছে জাতীয় পার্টির। আপনি আজকে ছোট ছোট দল নিয়ে ঐক্য করতে চাচ্ছেন। অনেক দলের তো অস্তিত্ব নাই, অনেক দল তো নিবন্ধই না। আপনি দল তৈরি করতে চাচ্ছেন, নিবন্ধন দিতে চাচ্ছেন। অলরেডি ছাত্রদের নিয়ে একটা দল তৈরি করে দিলেন, একটা কিংস পার্টি। আবার আরেকটা পার্টি আসতেছে এপ্রিলে। আপনি কি চাচ্ছেন সেটা কি মানুষ বুঝে না? আপনি যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে ডিভাইডেশন করে দিলেন। আপনি বড় বড় দলগুলিকে মাইনাস করতে চাচ্ছেন এবং ছোট ছোট দলগুলি নিয়ে আপনি একটা ঐক্য সৃষ্টি করে আপনার এই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। কে চাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে। দেখেন আজকে দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে দেখেন এই যে সারা বাংলাদেশে একটা লুটতরাজ চলছে। বিএনপির এক নেতা আপনার, উনি হচ্ছে আপনার সিলেটের কোম্পানিগঞ্জের উপজেলা ভোলাগঞ্জের উপজেলার সভাপতি। উনি সরকারের 150 একর জমি দখল করে নিয়েছেন। সরকারের জায়গায় ওনার জমি হয়ে গেছে। আজকে দেখেন এই যে দেশ টিভিতে একটা সংবাদ প্রচার হয়েছে যে যে কুঠা, যেই মেধার জন্য ছাত্ররা আজকে আন্দোলন করলেন, সেই ছাত্ররাই আজকে কিভাবে মেধা কুঠাকে পদদলিত করে 150 জনকে ওয়াসায় নিয়োগ দিয়েছেন। সেখানে উপদেষ্টার নাম এসেছে, সাবেক উপদেষ্টার নাম এসেছে, তারপরে আপনার নাম এসেছে নুসরাত তাবাসসুম, তৌহিদ, নাজমুল। এই যে তাদের নাম এসেছে, যে তাদের সুপারিশে 150 জনের নিয়োগ হয়েছে। তাহলে সবার নিয়োগ তাদের সুপারিশে না, তাদের সুপারিশে হ্যাঁ, এবং উপদেষ্টার পিএস মিলে একটা, হ্যাঁ। এটা নিয়ে তো আমরা কোনো ব্যাখ্যা পাচ্ছি না। অলরেডি দেশ টিভি এটা প্রচার করেছে এবং কেউ কেউ এটা নিয়ে কথা তুলেছে। ঘটনা তো কিছু ঘটেছে, নাহলে ব্যাখ্যা তো এখন পর্যন্ত সরকারের কাছ থেকে বা তাদের কাছ থেকে পাইনি। সরকার এটা যদি ব্যাখ্যা করতে চায় তাহলে একটা তদন্ত কমিটি করেন, তারপরে কিভাবে ওনারা নিয়োগ পেল। যেখানে আপনার কুঠা মেধা নিয়ে কথা হয়েছে সেখানে 150 জন কিভাবে ওয়াসায় চাকরি পায়, সেটাই তো বড় প্রশ্ন। যে কেউ নিয়োগ দেব, ওনারা চাকরি পেল কোন যোগ্যতায়? ওনারা কোথায় পরীক্ষা দিয়েছে, কার কাছে পরীক্ষা দিয়েছে? ওদের একজন ব্যাখ্যা দিয়েছে যে এগুলো হচ্ছে আউটসোর্সিং কোনো নিয়োগ পরীক্ষা হয় না। সোর্সিং এ হোক 150 জনকে আপনি কোন যোগ্যতায় চাকরি দিলেন কেউ জানলো না। আজকে দেশ টিভি প্রচার করছে দেখে আপনি এখন আউটসোর্সিং বলছেন। এরকম অসংখ্য, একটা তো ছোট্ট উদাহরণ আপনার এসেছে, এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়তই তো ঘটছে, আমরা তো দেখতে পাচ্ছি। আজকে দেখেন ছাত্ররা ইফতার পার্টি করলেন, বিগ ইফতার পার্টি করলেন। এখন সবাই প্রশ্ন করছে ছাত্র টাকা পেল কোথায়? আমি একটা টক শোতে দেখেছিলাম, সার্জিস সাহেব বলছিল যে আমাদেরকে ব্যবসায়ীরা এসে টাকা দিয়ে যা। আরে ভাই, এই দেশে কি কেউ কাউকে টাকা দিয়ে যা কোনো কিছুর বিনিময় ছাড়া? বসুন্ধরার মতো এত বড় একটা কোম্পানি, তাদের বিরুদ্ধে একটা মামলা হলো না। উনি কি শেখ হাসিনার দোষর ছিলেন না? সবকিছুই তো বসুন্ধরা চলতেছে, প্রকান্তরে অন্যদেরকে একেবারে মাটির সাথে পিছিয়ে দিতে চাচ্ছেন। এখানে কি খেলা চলছে মানুষ কি বুঝে না? এগুলি কি মানুষ দেখছে না? তাহলে এই সব করে কি আপনার একটা সুষ্ঠু নির্বাচন এই দেশ হবে? একটা সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি না হলে একেবারে পরিষ্কার। আমরা একটা বিরতিতে যাই, দর্শক লেট এডিশনে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
দর্শক দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন লেট এডিশন। আলোচনা করছি নির্বাচন নিয়ে, নানা কথা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা আবারও যেতে চাই সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি খন্দকার মাশরুকুর রহমান ভাই আপনার কাছে। নির্বাচন নিয়ে আপনি সর্বশেষ যে কথা বলছিলেন সেখানেই আবার শুরু করতে চাইব। নির্বাচন করার আদতেও আগ্রহ আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, বা করতে পারবেন কিনা এরকম একটা শঙ্কা প্রকাশ করেছেন। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, নতুন যেই রাজনৈতিক দল এনসিপি, সেই নেতাদের কেউ কেউ বলছেন যে বিচারের আগে নির্বাচনের নাম যেন কেউ মুখে না আনে। সেই দলের আহ্বায়ক বলছে যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নির্বাচন করা কঠিন হয়ে যাবে। আপনারা কি মনে করেন যে আসলে এই নতুন দল মানে এটিকে আকাশ ভাই তো সরাসরি বললেনই যে কিংস পার্টি, এটি নিয়েও আলোচনা হচ্ছে, সেই কিংস পার্টির আকাশ ভাইয়ের কথা অনুযায়ী যদি আহ্বায়ক যদি বলে যে এই অবস্থায় নির্বাচন করা কঠিন হবে, সেখানে আসলে নির্বাচনের আশা কতটা দেখেন বিএনপির নেতা? দেখেন, আমি একাধিক চ্যানেলে বলেছিলাম সরেছিল এরশাদ পতনের পর, সরেছিল আগে ভুলে গেল, জাস্টিস শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক দায়িত্ব নিয়েছিলেন না, তিনি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। পরবর্তীতে আরেকটা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন আমন্ত্রণ করে, তার দলের লোককে বানায় নাই, সে কিন্তু দলীয় লোক নয়। এমনি ডক্টর ইউনূস সাহেবের এরকম একটা সুযোগ তৈরি হতো, উনি কিন্তু লস্ট হিজ পজিশন। আমার কাছে মনে হয়, আমি বলতে চাই, নির্বাচনের ধ্রুবজাল তো একটা তৈরি হয়েইছে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, এদেশের সোশ্যাল মিডিয়ার কারণে যে কৃষক থেকে শুরু করে শ্রমিক, সিএনজির যখন কাস্টমার থাকে না, ও ওইখানে বসে মোবাইল দেখে, আপডেট সকল খবরের দেশে জনগণ জানে, ওদের কাছে চলে যায়, কোনো ফাঁকি দেওয়ার কায়দা নেই। কেন এই কথাটা বললাম? নতুন দল নিয়ে অনেক কথা হয়েছে। আমি বলেছিলাম যে কোনো ব্যক্তির, যে কোনো গোষ্ঠীর, যে কোনো ধর্মের লোকের দল করার অধিকার রয়েছে, এটা কোনো বিষয় নয়। তবে যারা এখানে নতুন দল করেছেন, আমার দৃষ্টিতে ম্যাক্সিমাম অনভিজ্ঞ লোক। দল পরিচালনা করা, ওরা তো ছাত্র, সুসংগঠিত করা, এদের সেই অভিজ্ঞতা নাই, পূর্ব অভিজ্ঞতা এদের কোনো স্তরে নেই। আমি বলেছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস ছিল না, একটা সংগঠন, একটা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের কলেজেরও এরা বিপিজিএস ছিলেন, একটা প্রতিষ্ঠানেরও এরা কোনো সময় একটা ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না, মসজিদ কমিটিরও সভাপতি ছিল, ছাত্র শক্তি এই সব এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব ৬৯ আসাম আব্দুর রাব, শাহজাহান সিরাজ, নুরুল আলম সিদ্দিকী, সিরাজুল আলম খান, এরা এই নিশ্চিত অভিজ্ঞতা হয়ে অর্জন করে এখানে আসছিলেন, দল করছিলেন, টেকে নাই। কিন্তু আমি এদের সফলতা না কামনা করি। কিন্তু আমি যে একটা বিচারের কথা বলেছেন, বিচার ফ্যাসিস্ট হতে হবে। এই যে মাগুরার একটা মেয়ে ধর্ষণে মারা গেছে না, আইন ও বিচার উপদেষ্টা এটার দেখভাল করতেছে না, বলছে না ৯০ দিনের মধ্যে কি বিচার হবে বলেন তো আমারে? ওর ধরনের ফাঁসি হইলো, আমৃত্যু হইল, সাজা হইলো জজ কোর্টে, হাইকোর্ট যাবে, হাইকোর্টের বছরের পর বছর, হাইকোর্টের বছরের পর যাবে চেম্বার কোর্টের পর যায় অ্যাপ্লাই ডিভিশনে ৫ বছর পয়সা থাকবে। এই যে যারা বলে এরা এরকম আসামির সাথে দেখা হয়েছে, আমি কাশিমপুর হাই সিকিউরিটি 3 বার ছিলাম। সারা বাংলাদেশের যারা ফাঁসির আসামি, জঙ্গি, তারপর আমৃত্যু ছিল না তো আজীবন, ৩০-৪০ বছরের হয়েছে, ৫০ বছর আসামির সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, রুমে গেছি তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য। বা টপ টেররিস্ট যারা, টিটি বলতো জেলের ভাষায়, নাম বলবো না, সবাই চেনেন, সব ওখানে থাকতো। এক একজনের ২০-৩০ বছর গেছে, রায় কার্যকর হয় না, তাই তারপর ইলেকশন হবে। এখন আমি বলি, আমাদের ছোটো ভাই ব্রাদার দল করছেন, আমি বলেছিলাম হাসি ঠাট্টা করে কি করলে এরা ক্ষমতায় বসতে পারবে, সেইটা ওনারা বলুক, ইলেকশনে বিকল্প নাই। আর একটা কথা বলি, আমি বলেছিলাম যে অনেকে বলে যে এই রাজনীতিবিদদের মান কমে গেছে। হ্যাঁ, ১০০ বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের বলছিল, আপনারা ইলেকশন করেন, যে কটা বিশ্ববিদ্যালয়ে আছেন টিচাররা দাঁড়ান, আপনারা জনগণ আপনাকে ভোট দিয়ে বানাইলে আপনারা হবেন, সালাম করি, যোগ্য ব্যক্তি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর যদি একজন সিএনজিএলআই ইলেকশনে দাঁড়ায়,
তার যদি দাঁড়ানোর অভিজ্ঞতা জনগণ যদি ভোট দেয় আপনি কী করবেন? কিছুই করার নেই, সেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। গণতন্ত্রের এইটাই তো বলে নাকি? আমরা আরও আর এক ধাপ আগেই বলি, এই ফেসিস্ট আওয়ামী লীগকে যদি জনগণ ভোট দিয়ে আবার মানায় আপনি কি করবেন বলেন? বলেন আপনি কি করবেন? সেই সম্ভাবনা কি আছে? না না, কেন? আপনার যদি বানায় আপনি কি করবেন? তারা যদি ইলেকশন করে, আপনি মনে করেন দেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, সেটির জন্যই তো প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ঘরে সেজন্যই তো আপনার প্রতিটা আমি বলি প্রতিটা ঘরে আওয়ামী লীগ আছে, একজন বিএনপি আছে। বাস্তব আপনি মানতে হবে, আওয়ামী লীগ 200 লোকের ফাঁসি দিয়ে দেন, 3000 লোক আছে ইলেকশন করার, 25 বছরের উপরে হলে ইলেকশন করতে পারে। আপনার ডিগ্রির পাস বলেন, মাস্টার্স পাস করেন, তাতেও আছে 5000। ইমরান খানের জেলে নিছেন, তার দল দাঁড়ায় নাই, নিবন্ধন বন্ধ করেছে, দিলেন আওয়ামী লীগের নিবন্ধন বন্ধ। হ্যাঁ, যদি করেন আওয়ামী লীগকেও ইলেকশন করতে পারবে না, সেটা অ্যানাদার থিং। কিন্তু বিএনপির পক্ষে স্ট্যান্ড হলো কোনো দলকে ব্যান করে বন্ধ করার পক্ষে না, সেটা গণতন্ত্রের ভাষা নয়। তো আওয়ামী লীগ আর এই একই হয়ে গেলাম আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, বিএনপি একটা গণমানুষের দল। আমরা কিন্তু বিগত 15.5 বছর বা এই 5 তারিখের পর কখনো বলি নাই জনগণ আমাদের ভোট দেন, আমরা আর আসবে না। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দেখেন, তার প্রিয় ছোট ভাই মারা গেছে, আসতে পারে নাই। তার মা অসুস্থ, পাশে সে থাকতে পারে নাই। তাকে 2 কোটি টাকা, 1 টাকা আত্মসাৎ করে নাই, তাকে আপনার 2 বছর জেলে নিয়ে রাখলেন। তারপরও সে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে 15.5 বছর তার বক্তব্য আপনি বিশ্লেষণ করেন, কোনো জায়গায় বলেছেন বিএনপিকে দানের শীষে ভোট দিতে হবে? নেভার বলে নাই, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। এবং বিএনপিকেও বলে নাই। হ্যাঁ, কি বলেছে? আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে এখনো তাই, এবং সুষ্ঠু ফ্রি নির্বাচন হবে। বিএনপিকে জনগণ ভোট দেবে না, যে হবে তাকে সালাম স্যালুট দিয়ে বলবো রাষ্ট্রপরিচালক তোমাদের পাশে থাকবো। তবে একটা দেশে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় একটি সরকার, একটা শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। কার জন্য? জনগণের জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। একটা রাজনৈতিক দলের কাজটা কি বলেন? একটা রাজনৈতিক দলের কাজ জনগণের বিপদ আপদে তার পাশে দাঁড়া, তার অধিকারের ক্ষুণ্ণ হলে তার পাশে দাঁড়ানো। একেবারে পরিষ্কার। আমরা একটু আবারও আসতে চাই মোমিনুল আমিন, মহাসচিব এনডিএম, আপনার কাছে। এনসিপির নেতার একটি বক্তব্যেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে নেতা না, তাদের মধ্যে একটি কর্মসূচিও আছে যে আগামী মাসে, অর্থাৎ এপ্রিল মাস থেকে গণপরিষদ নির্বাচনের দাবিতে ওরা কর্মসূচি দিয়েছে, বিচার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে। আসলে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দলগুলো যখন বলছে যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের বিকল্প নেই, অর্থাৎ আপনাদের যে 6টি অপশন দেওয়া হয়েছিল সংস্কারের, সেখানেও অনেকগুলো অপশন আছে। জাতীয় নির্বাচন একদম সবার শেষে, নির্বাচিত সংসদ, প্রথমেই গণপরিষদ, তারপরে অধ্যাদেশ। তো এই যে বিষয়গুলো, এনসিপি এবং সংস্কার কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার বক্তব্য কিছুটা মিলে যাচ্ছে। এই জায়গায় কি রাজনৈতিক দলগুলো আসলে আশঙ্কা করছে যে আসলে নির্বাচন দ্রুত হচ্ছে না? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যখন প্রথম সংস্কার কমিশনের প্রতিবেদনটা হাতে পাই এবং সেখানে গণপরিষদের কথা যখন আমরা লেখা দেখি, তখনই আসলে আমাদের মনে হয়েছিল যে এইটা নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে এনসিপি, তাদের ভাষায় অনেকটা কমিশন কথা বলছে। কিন্তু কমিশন যখন ফর্ম হয়েছিল, যখন এনসিপি হয়ও নাই, গণপরিষদের কথা মার্কেটে আলোচনাও হয় নাই, তখন কিন্তু তারা এই ধরনের কথা বলছিল না যে আমরা ঠিক এই ফর্মেটে দিব, যে সংস্কারটা কীভাবে হবে, গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, নির্বাচনের পরে সংবিধান সংস্কারের মাধ্যমে। এই ধরনের কথা কিন্তু তখন ছিল না। তখন ছিল ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন হবে। হ্যাঁ, সেটা কিছুটা তারা নিজেরা করবে, কিছুটা পরবর্তী সরকারের জন্য আসবে। এখন খুব মেটিকিউলাসলি আমরা দেখলাম যে গণপরিষদের শব্দের একটা ছক কলাম আকারে তারা এখানে লিখে দিল। অবশ্যই আমরা এখানে একটা মিল খুঁজে পাচ্ছি, এবং এইটা আমরা আপনি বলতেই পারেন কমিশন অনেকটা এনসিপির ভাষায়, বা যারা এখন নতুন রাজনৈতিক দল করেছে তাদের ভাষায় অনেকটা কথা বলছে, এবং এইটা রাজনৈতিক মহলে অবশ্যই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে নিঃসন্দেহে। অন্তর্বর্তী আমার সম্মানিত বিএনপির ভাই মাশিকুর রহমান, উনি বিএনপির রাজনীতি করেন এবং বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল হিসাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের লড়াইয়ের জন্য 15-16 বছর যেই ত্যাগ স্বীকার করেছে, এটা বিশ্ব রাজনৈতিক ইতিহাসে বিরল। সেই জায়গা থেকে ওনারা অনেক উদারভাবে অন্তত কথা বলছেন যে কোনো দলের পক্ষে, ব্যান করার পক্ষে না। ঠিক আছে, আমরা তাদের সেন্টিমেন্টকে সাধুবাদ জানাই। তবে আমাদের জায়গা থেকেও আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ প্রশ্নে
প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে এইটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সন্ত্রাসী লুটেরা গণহত্যাকারী সংগঠন। এটি ছিল ফ্যাসিস্ট হাসিনার একটা ক্লাব, পারিবারিক ক্লাব, যার মাধ্যমে বাংলাদেশ থেকে লুটপাট করা হয়েছে, যার মাধ্যমে বিরোধী মত ও পথকে দমন করা হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এই দলটার রাজনীতি করার, নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না। এই অবস্থানটা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে। আনফর্চুনেটলি 7 মাস হয়ে গেল সরকার এই ব্যাপারে কুসুম কুসুম মনোভাব প্রকাশ করছে। যে আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল সেই আইনে কিন্তু যুবলীগকেও নিষিদ্ধ করা যেত, আমরা কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই। এই সরকার মানে আরপিওতে যদি আপনি আসেন, আমি এটা আবেগের কথা বলছি না, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যার অধীনে আমরা এনডিএম বা অন্যান্য রাজনৈতিক দল নিবন্ধিত, সেখানেও কিন্তু পরিষ্কার বলা রয়েছে কি কি অপরাধ করলে আপনার রাজনৈতিক দলের নিবন্ধন থাকবে না। সরকার কিন্তু সেই আইনি প্রক্রিয়া যেই আওয়ামী লীগের হ্যাঁ এই আইন থেকে করতে পারে। এখানে কোনো মানে এমন না প্রতিহিংসা বা আবেগ বা পাবলিক সেন্টিমেন্ট, ওই যে লাকি আক্তারের মতো শাহবাগী দাবি যে কাদের মোল্লার ফাঁসি দিয়ে দিল, জাস্ট কত কিছু শাহবাগী এসে দাবি জানালো, এরকম না। কিন্তু আইনিভাবেই কিন্তু করা সম্ভব, সরকারের দিকে কিন্তু যায় নাই। এখন দেখেন বেশ কিছুদিন আগেও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন আগে, সেটা নিয়ে একটা ধোঁয়াশা অনেকে বলেছিল স্থানীয় সরকার নির্বাচন আগে। এই যে কথা বলা হচ্ছে হ্যাঁ অনেকে বলেছিল, এবং আমরা যারা নতুন দল করেছে তাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কথা শুনেছিলাম। দেখেন আমি একটা কথা পরিষ্কার করে এখানে বলি, নির্বাচন নিয়ে যে ধ্রুমজাল তৈরি হচ্ছে, যেটা আমাদের সমালোচক সম্মানিত সমালোচকবৃন্দ বলছেন যে সরকার আদৌ করতে পারবেন কিনা, নির্বাচন করার মূল দায়িত্বটা কার? নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের যারা অপারেশনাল দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কিন্তু কথা বলেছি, তারা মোটামুটি রেডি যে নির্বাচন অনুষ্ঠান যদি ডিসেম্বরে হয়, অক্টোবরের ভিতরে তাদের ফুল প্রিপারেশন তাদের হয়ে যাবে। আপনি এখন তাদের সাথে কথা বলেন, তারা বলবে তাদের কী কী ডিউটিস রয়েছে, ডিমার্কেশন করা, ভোটার তালিকা তৈরি করা, ভোটার ছাপানো, ভোট কেন্দ্রগুলো সেট করা, সবগুলো তারা অক্টোবরের ভিতরে করতে সক্ষম। এটা আমি জেনে কথা বলে বলছি, এটা কিন্তু আবেগী ভাষা কথা না। যারা অপারেশন ইনচার্জ, অ্যাকচুয়াল ইনচার্জ, সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব শুধু ডেডলাইনটা বলা যায়, আপনি যদি ডিসেম্বরে করতে চান একটা তারিখ ঘোষণা দেয়া এবং নির্বাচন কমিশনকে সহায়তা দেয়া, এতটুকুনি কিন্তু শুধু দায়িত্ব, জাস্ট একটা মাইন্ডসেটের ব্যাপার। আমি যদি এটাকে প্রলং করি, দায়িত্ব কিন্তু এই উপদেষ্টা একজনও না, আসিফ মাহমুদ বলেন, আসিফ নজরুল বলেন, বা যারা উপদেষ্টা রয়েছেন তাদের কারোর দায়িত্ব না নির্বাচনের এই তদারকি করা। তাদের দায়িত্ব নির্বাচন কমিশন যে সাপোর্টগুলো চাচ্ছে সেই সাপোর্টগুলো অন টাইম তাদেরকে দেওয়া, রিসোর্সগুলো প্রোভাইড করা, সম্মতিগুলো দেওয়া, এটাই তাদের দায়িত্ব। এত কঠিন কিছু কাজ না, অ্যাকচুয়াল কাজ করবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন, নির্বাচন কমিশনার যারা, এবং তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে। আমরা শুধু একটা ধ্রুমজাল তৈরি করার চেষ্টা করছি সরকারের বাড়ি থেকে, মানে সরকারে যারা রয়েছেন তারা একটা অনেক রকম কথা বলছেন এবং রাজনৈতিক মহলে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এই যে আপনাদের এনডিএম কি মনে করে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে যাচ্ছে? আমাদের আশা করব, আমরা আশা করব নির্বাচন ডিসেম্বরের আগেও হওয়া সম্ভব। যদি সেটা আগেও না হয়, আমরা আশা করব নির্বাচন ডিসেম্বরে হতেই হবে, এটার কোনো আসলে বিকল্প। আলামত কি বলছে? দেখেন আলামত তো অনেক কিছু আছে, মানে অনেকে, যেমন কেয়ামতের কথা যদি বলেন, কেয়ামতের বড় আলামত আছে সূর্য পশ্চিম দিকে যখন উঠবে, আপনি নিশ্চিত কেয়ামত কিছুদিনের পরে হয়ে যাবে, এটা বড় আলামত। ছোট ছোট অনেক আলামত আছে, মানে আলামতের যে কথা যদি বলেন, আমাদের নর্মালি যে আলামত আমরা যেটা বলি, আমরা একটা কথাই বলবো যে আমাদের যেটা ধারণা, সরকার যাদের শক্তিতে সরকার চলছে তারা যদি একটু স্ট্রিক্ট থাকে তাহলে ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ নির্বাচন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আকাশ ভাই আপনার কাছে আসতে চাই, মুমিনুল আমিন ভাই বলছিলেন যে আলামত বিশ্লেষণ করে যদি সবাই আন্তরিকভাবে কাজ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, এরকমের একটি আশা ব্যক্ত করছেন এনডিএম এর পক্ষ থেকে। আপনার কাছ থেকে জানতে চাইবো একটু উপদেষ্টাদের, আমি গত 2 দিন আগের 3 দিন আগের কথা যদি বলি, আসিফ নজরুল আইন উপদেষ্টা, উনি জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু এই বইয়ের উন্মোচন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব বইয়ে যে বইটি লিখেছেন সেই উন্মোচনে উনি বলেছেন যে বাবারা তোমরা আরও 5 থেকে 10 বছর আমাদের নেতা থাকো। একজন উপদেষ্টার এই ধরনের বক্তব্য আসলে রাজনীতিবিদ আপনাদের বিব্রত করে কিনা, বা আপনার সামগ্রিক মূল্যায়ন কি, আপনারা মনে করছেন কিনা ডিসেম্বরে, যদিও আপনি এর আগে বলেছেন নির্বাচন আসলে হবে, জাতীয় নির্বাচন? ধন্যবাদ। দেখুন দুঃখজনক ওনার এরকম বক্তৃতা, কারণ উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ওনার কাছে বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনীতিবিদ সমান। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক উপদেষ্টা আপনার এই যে নতুন কিংস পার্টি হয়েছে তাদেরকে ইনসিস্ট করছে, সহযোগিতা করছে। না হলে আপনি দেখেন এই যে ছাত্ররা, তারা কোন প্রোটোকলে আপনার ভিআইপি প্রোটোকল পায়? পেয়েছে কি আসলে? অবশ্যই পেয়েছে, অনেক জায়গায় ভিআইপি প্রোটোকল পেয়েছে। পুলিশ তাদের সাথে থাকে, অনেক জায়গায় গেলে অন্য কোনো দলের সাথে পুলিশ থাকে। আজকে দেখেন
সংস্কার সংস্কার বলছেন, 100-র বেশি সংস্কার করার কথা বলছেন। বেসিক 166টা প্রস্তাব, সেটাই বেসিক নিডটা কি? একটা নির্বাচন করবেন, তার মানে নির্বাচন কমিশনের যে আইনগুলি আছে কলে প্রযুক্ত নাই দেশে, এমন কোনো আইন নাই যে নাই, সব আইন তো আছে, প্রয়োগটা কোথায়? আমরা মানি কোথায়? আমরা মানিও না, সেটা প্রয়োগও ওইভাবে করতে পারে না। আপনি দেখেন এই যে আপনার আদালতের কথা বলছি, এই যে মামলা হচ্ছে, আপনি বলেন যে আইন সংশোধন করবে এই যে আসিয়ার জন্য, ঠিক আছে সংশোধন করেন। এই যে নারী ও শিশু আদালত আছে আপনার 101টা, মামলা আছে 1.5 লাখের বেশি, অনেক মামলাই তো আসিয়ার মতো। এগুলি কতদিনে শেষ করবেন? আপনি দেখেন টোটাল মামলা হয়েছে 45 লক্ষ, 1 বছরে মামলা হয়েছে 2 লক্ষের বেশি। এখন মামলায় দিচ্ছেন, এটাই কি সমাধান? আজকে দেখেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশগুলি দিয়েছিল, 2টা ফেডারাল ক্যালিফোর্নিয়ার 2টি ফেডারাল আদালত ট্রাম্পের আদেশের বিরুদ্ধে আদেশ দিয়েছেন। 50,000 শিক্ষানবিশ কর্মীকে তাদের কাজে পুনর্বহাল করার জন্য আদালত বলেছেন। তাহলে দেখেন আমাদের সরকারের বিরুদ্ধে কোনো আদেশ দিতে পারে? আওয়ামী লীগের সম্বন্ধে দেখেছি, এখন কি সেই আলামত দেখতে পাচ্ছি? তাহলে আপনি আইন করে কি করবেন? আইন বলছে তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশে কি আইন তার নিজস্ব গতিতে চলতে পারে? আপনার 2 দিন আগে দেখলাম বিএনপির এক কর্মী রিক্সা দিয়ে উল্টা পথে যাচ্ছে, পুলিশ বলল ভাই উল্টা পথে যাওয়া যাবে না, তাকে হুমকি দিয়েছে তুমি চাকরি করতে পারবে না, তোমার চাকরি খেয়ে ফেলবো, পুলিশ সদস্যকে। তাহলে কি সেই বিএনপির যে কর্মী বা নেতা সে আইন মেনেছে? তাহলে আইন ভাঙ্গার সংস্কৃতি যে দেশে, আপনি এত আইন করে কি করবেন? যেগুলি আছে আর কিছু করে আইন মানার চেষ্টা করান সবাইকে। আমি দেখেন আজকে দেখেন যেটা বলছি যে নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত নিচ্ছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। তাহলে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন, আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি রাজনৈতিক দলগুলিকে সেভাবে প্রস্তুতির সহযোগিতা করছেন? আপনি কি একটা নিরপেক্ষভাবে সবাই যাতে পার্টিসিপেট করতে সেরকম ফিল তৈরি হচ্ছে বাংলাদেশে? আপনার আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিএনপিকে কিভাবে আপনার আদালতের সারাদিন রাখা যায়, সেই চেষ্টা আওয়ামী লীগ করেছে। এখন তো উল্টাটা হচ্ছে, যাকে খুশি তাকেই মামলা দিচ্ছেন, যেটার সাথে কোনো সম্পর্ক না সেরকম মামলা দিচ্ছেন। এই মামলা মানুষ দিচ্ছে, মামলা তো সরকার দিচ্ছে, মামলা সরকার দিচ্ছে না, সরকার কি দেখবে না? আপনার এইসব মামলা আপনি দেখেন তাদের বিরুদ্ধে তো তাদের তো জামিনও হচ্ছে না, তারা যদি একবার, অথচ দেখেন 6,000-এর বেশি মামলা অলরেডি রাজনৈতিক বিবেচনায় আপনার মুক্তি দিয়ে দিলেন, মামলাগুলি খালাস দিয়ে দিলেন। তাহলে এই যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, যেই বৈষম্যের জন্য আপনার ছাত্র জনতা রক্ত দিয়েছে, আহত হয়েছে, সেই বৈষম্য থেকে কি আমরা বের হয়ে আসতে পেরেছি? তাহলে যদি বৈষম্য থেকে বের হয়ে না আসে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে আপনি করবেন? অর্থাৎ বৈষম্য যদি দূর না করতে পারি, তাহলে সেটা নির্বাচনের প্রত্যাশা আমরা করতে পারি না। আমরা আলোচনা শুনবো, আরেকটা বিরতিতে যাই। টেলিভিশনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথে থাকুন। দেখছেন এসিটিভির নিয়মিত আয়োজন লেট এডিশন। আলোচনা করছি নির্বাচন নিয়ে, নানা রকমের কথা চলছে, সেই কথা নিয়েই আমরা নানা রকমের কথা বলছি। সে জায়গায় আবার আসতে চাই খন্দকার মাশকুর রহমান ভাই, আপনার কাছে। আপনাকে যেই প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে, সবচেয়ে বড় অভিযোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে। এর আগেও আমি যেটি বলছিলাম আপনাকে বক্তব্যে, যে একজন সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এখন বর্তমানে একটি দলের আহ্বায়ক, সে বলেছেন যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন করাটা কঠিন। এই যখন বক্তব্য, দেরিতে হলেও 7 মাস পরে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আজকে বৈঠক করেছেন। সেখানে অনেকগুলো কথা বলেছেন যে পুলিশ দলগতভাবে কাজ করতে হবে এবং পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
টিম, এই টিমকে পাশ কাটিয়ে দেশের জন্য আমি কতটা আশাবাদী যে সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আমি আগে বলি, এই নতুন দল যেটার সভাপতি বা ওনাদের প্রেসিডেন্ট নাহিদ, এই দলের রেজিস্ট্রেশন হয়েছে? না, এখনো হয়নি, প্রক্রিয়া নিবন্ধিত দল না, হবে বলে আমি আশা করি এবং হওয়া উচিত। আমি আগেও বলেছিলাম, একটা দলের প্রধান বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনার দলের জিএম কাদের, এই প্রধান যদি একটা তীরটা ছুড়ে দেয়, এটা ফিরিয়ে আনা যায় না। হাতের যদি ছুটে যায়, বলার কথা যে কথা বলা হয়ে যায়, এটা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। একটা কথা বলতে পারে দলের সেকেন্ড ম্যান মহাসচিব, তারও নিচের প্রধান বলে ফেলা হয় না, এবং ওনার বলা মানে দলের কথা বলা, এটার পর কিন্তু আর নাই। উনি প্রথম থেকে যা বলেছেন, দুই চারটে কথা, এত বড় দল চলা, আমার কাছে মনে হয়েছে এই অভিজ্ঞতা ওনার নাই, বয়সও হয় নাই। ওরা বুঝতে হবে কারা এই দেশের অন্যান্য দলের প্রধান কারা, তাদের অবস্থান কোথায়, তাদের অভিজ্ঞতা কোথায়। আমি বলেছিলাম তারা সচিবালয় যায় নাই কোনো দিন, যারা সচিবের রুলস অফ বিজনেসের সচিবের কার্যক্রম কি জানে না। আমি বলি তাদের এইগুলো বুঝে শুনে কথা বলা দরকার। নাম্বার ওয়ান, আইন শৃঙ্খলার উন্নতি অবনতি কি? আপনি 5 বছর পর আইন শৃঙ্খলা যদি ভালো না হয় কি হবে? আর নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা এইগুলোর উপর নির্ভর করে না। তো বলে কেন বলেন? আমি বলি এটাই তো তার জানা নাই। নির্বাচনী আইন এখন যে আছে, এটা এক্সিকিউট হইলে দেখছে না, বলেন কেমনে? এই যে উল্টা পথে কি যাওয়া যায়, ওই জন্য বলেছে। আমি জানি না এটা রিক্সায় কে গেছে, বিএনপির নেতা, বিএনপি তার পথ কি। এই যে বলে 150 বিঘা 200 বিঘা, আমার জানা নাই। উনি প্রমাণ করুক, ওনাকে দল থেকে বহিষ্কার করবে। লোকাল আইন শৃঙ্খলা বাহিনী কি নাকে তেল দিয়ে ঘুমায়, তার দায়িত্ব না? আমি কি এই এসিটিভিটা দল করতে পারি? দায়িত্ব না প্রশাসনের? এটাকে রাষ্ট্রীয় অ্যাকশন নেওয়া? আমি বলি এগুলো বেটার। আমি যেটা বলি, আইন শৃঙ্খলা কি করে নির্বাচন? আপনি কি জানেন নির্বাচনে একটা কেন্দ্রে ওই নির্বাচনে ওই কেন্দ্রের বাইরে লোক আসতে পারে না? নাম্বার ওয়ান, ওই কেন্দ্রের মধ্যে অন্য যারা কারা যেতে পারবে নির্দিষ্ট সেটা করা আছে, সেটা রিটার্নিং করে পাস দেওয়া। সাংবাদিকরা যেতে পারে, প্রার্থী যেতে পারে, প্রার্থী চিফ এজেন্ট যেতে পারে। এটা করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা, তারা কে ভিজিলিং টিমে থাকে, সে যেতে পারে। এগুলো নির্দিষ্ট করা, সেটা পারলে তো দেশ হবে দেশে ভোট। কিন্তু সেটি জাল ভোট দেওয়া, আমি কই জাল ভোট দেওয়া কি বৈধ? জাল ভোট দেওয়া বৈধ না, এটা বন্ধ করা। ভোট কেন্দ্র দখল করা কি বৈধ? এটা বন্ধ করা। আসেন আমি আসেন বলি, আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 64 জেলার এসপি এবং আরও যারা আছেন কমিশনাররা, আর আপনার আইজি অফিসের 127 জন অফিসার নিয়ে বক্তব্য রেখেছেন। এবং আমি মনে করি উনি এই দায়িত্ব নেওয়ার পর পুলিশদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, শ্রেষ্ঠ বক্তব্য রেখেছেন। প্রতিটা লাইনে আমি পড়েছি। তার মধ্যে একটা অন্যতম কথা বলি, উনি বলেছেন পুলিশদের উদ্দেশ্যে আমাদের কর্ম দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ খারাপ মানুষ নয়। বাট না, বলতে খারাপ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। এর চেয়ে ভালো কথা নাই। অসংখ্য ধন্যবাদ। প্রমাণ করতে হবে, কিন্তু খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। এবং আমি মনে করি আইন পুলিশ শুধু না, এই ফ্যাসিস্টের আমলে পুলিশ বাহিনী বলেন, অ্যাডমিন ক্যাডার, অন্য জুডিশিয়াল বলেন, এরা খারাপ মানুষরা প্রমাণ করতে হবে তাদের কর্ম দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আসতে চাই আবারও এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন আপনার কাছে। মাসুক ভাই যেটি বলছিলেন যে এই পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের যারা আছে তাদেরকে প্রমাণ করতে হবে। প্রধান উপদেষ্টাও আজকে যেটি বলেছেন যে তারা খারাপ না, তারা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন, সে কারণে তারা অন্যায় বা অপরাধের সাথে কিছু কর্মকর্তা কর্মচারী যুক্ত হয়েছিলেন। সেটি নিয়ে আপনার মন্তব্য জানবো। পাশাপাশি আপনার কাছ থেকে একটু জানতে চাইব, সেটি হচ্ছে যে ইসি ইলেকশন কমিশনের পক্ষ থেকে 10টি জায়গায় আপত্তি জানানো হয়েছে। সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সীমানা নির্ধারণ নিয়ে, নির্বাচনের 45 ঘন্টার মধ্যে সার্টিফিকেশন নিয়ে এবং নির্বাচন কমিশনারদের শাস্তির মতো যে বিধানগুলো রাখা হয়েছে সেগুলোর ব্যাপারে আপত্তি জানিয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাব এবং নির্বাচন কমিশনের আপত্তি, এটিও কি নির্বাচনকে প্রলম্বিত করা বা নির্বাচনের, আপনি এর আগে যেটি বলছিলেন প্রস্তুতিতে ঘাটতি কিনা আপনার কাছ থেকে? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আপনার কাছ থেকে এনআইডি কার্ড নিয়ে যে একটা সংকট তৈরি হয়েছে, আলাদা করে কমিশনের কথা বলা হচ্ছে, সেটিও আপনি 3 মিনিটের মধ্যে যদি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সংক্ষেপে বলছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। গণঅভ্যুত্থানের পরে সরকারের কাজ কি ছিল, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের দল কি করেছে,
আপনি জানেন হাসিনার ভাগ্নি শেখ রেহানা মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনে মন্ত্রিত্ব হারিয়েছিল কী কারণে? কারণ আমাদের চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টে রিট করেছিলেন যে তার যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে এমবেজলমেন্ট টাকা পাচারের যে অভিযোগ আসছিল সেইটা চ্যালেঞ্জ মানে যাতে তদন্ত করা হয় সেটা প্রথমে রিট করেছিলেন। শুধু তাই করেননি, উনি ইউকেতে এটা নিয়ে রীতিমতো অ্যাডভোকেসি করেছেন। ইউকে মিডিয়াগুলোতে প্রত্যেকটা প্রথম সারি মিডিয়াতে ববি হাজ্জাজ সাক্ষাৎকার দিয়েছেন, কথা বলেছেন, প্রমোট করেছেন, এই ইস্যুটা জনমত তৈরি করেছেন। বাংলাদেশে বসে ইউকেতে এই কাজটা উনি করে বাংলাদেশে বসে ইউকের জনমত তৈরিতে ববি হাজ্জাজ কাজ করেছেন, যার প্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে লন্ডনে মানে ইউকেতে জনমত সৃষ্টি হয়েছে, রাজনৈতিকভাবে মানে রাজনৈতিক বিরোধীরা সরব হয়েছিলেন এবং তিনি মন্ত্রিত্ব হারাতে বাধ্য হয়েছিলেন। জালিয়াতির অভিযোগ, হ্যাঁ অভিযোগ, এবং এখন সেটা তদন্ত হবে। দেখেন এটা কিন্তু আমরা রাজনৈতিক দল হিসাবে আমার চেয়ারম্যান ববি হাজ্জাজ এইটা গণঅভ্যুত্থানের পরবর্তী কাজ মনে করে এটা করেছিলেন। অ্যাকচুয়ালি এই কাজগুলো কিন্তু সরকারের কাজ ছিল, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের মূল কাজ ছিল এই যে লুটপাট এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, গণহত্যার কারা কারা আসলে তাদেরকে খুঁজে বের করা এবং নির্বাচনমুখী যেই সমস্ত প্রয়োজনগুলো দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, ডিসিএসপিদের যেইভাবে চেঞ্জেস করা। দেখেন আপনার মনে আছে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান সাহেব মাত্র 3 মাসের ভিতরে কিন্তু সব ঠিক করে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে ফেলেছিলেন। এত কঠিন কাজ না, কিন্তু সরকারকে প্রায়োরিটি সেট করতে হবে তার কাজগুলো কী কী। যে এনআইডি নিয়ে আপনি যে কথাটা বললাম, ইসির ব্যাপারে আসছে, এনআইডি নিয়ে অতি মানে এটা কি বলবো, একটা এনআইডি দীর্ঘদিন ধরে নির্বাচন অনেক দেশে যদিও আলাদা কমিশন আছে, কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে, এনআইডি রেজিস্ট্রেশন করা, তথ্য সংগ্রহ করা, ডেটাবেস তৈরি করা। হঠাৎ করে একটা আলাদা কমিশন গঠন করা, মানে এনআইডি, পাসপোর্ট, জন্মদিন একসাথে আনা, এটা কেন? এবং শুধু তাই না, আপনি জেনে অবাক হবেন যে তারা রীতিমতো একটা অধ্যাদেশের খসড়াও তৈরি করে ফেলেছে যাতে এরকম একটা হয়। মানে কোনো সংস্কারের অধ্যাদেশ তৈরি হলো না, স্পেসিফিক এনআইডির অধ্যাদেশ কেন হলো? এটা সরকারের পক্ষ থেকে করেছে। আমি বলবো না, নামটা উচ্চারণ করবো না, কিন্তু আমরা হয়তো মানে আশা করতে পারি এখানে কোনো একটা বাণিজ্যের ব্যাপার রয়েছে। আপনি সরকারের যারা বিশেষ সহকারী রয়েছেন অনেকে আছেন, এরা কোন ধরনের সফটওয়্যার ফার্মের সাথে জড়িত, কে বিদেশে ছিলেন, দেখলেই আপনি বলবেন। আমি খুব বিস্তারিত যাচ্ছি না। সংস্কার প্রতিবেদন নিয়ে যে নির্বাচন কমিশনের যে আপত্তি রয়েছে, দেখেন নির্বাচন কমিশন সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে তারা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছেন। এর ভিতরে উচ্চকক্ষ নির্বাচনের কথা বলেছেন। উচ্চকক্ষ নির্বাচনে কি বলেছেন? 50% রাজনৈতিক দল তার মেম্বারদেরকে সিলেকশন দিবে উচ্চকক্ষে, 50% সমাজের প্রতিশোধ যারা নামি দামি ব্যক্তি রয়েছে তারা। দেখেন আমি নিজেও কিন্তু 16 জুলাই স্লোগান দিয়েছিলাম, কোটা না মেধা, মেধা মেধা। এই স্লোগান আমরা দিয়েছি না? এই স্লোগান যদি দিয়ে থাকি 50-50 কোটা কেন? আচ্ছা, রাজনৈতিক দলের যারা মেম্বার তারা কি ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে না? তারা কি সমাজে নামি দামি বিজ্ঞানী হতে পারে না? নাকি আপনি ধরেই নিচ্ছেন যারা সায়েন্টিস্ট হবে, যারা প্রফেসর হবে, যারা তারা রাজনীতি করবে না? আপনি একটা ক্লিয়ার আপনি একটা কি করছেন, পার্থক্য তৈরি করে দিচ্ছেন। তো এই ধরনের কাজ যখন একটা সংস্কার কমিশন প্রতিবেদন তৈরি করে, তখন নির্বাচন কমিশন যে আপত্তিগুলো করে, আমার মনে হয় এখানে কিছু দূর ভ্যালিড হইতে হবে। অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আসতে চাই ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। একেবারে সময় পাবো না, আকাশ ভাইয়ের কাছ থেকে কথা বলে আপনার কাছ থেকে 30 সেকেন্ড সময় আকাশ ভাই একটু যদি দেন। একেবারে সহজ করে এই প্রশ্নটাই করব যে ইসি 10টা জায়গায় আপত্তি দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যেটি বলছিলেন যে পক্ষ থেকে এনআইডির আলাদা করে কমিশন করার, সেখানে উনি শঙ্কা প্রকাশ করছেন যেখানে কোনো বাণিজ্য আছে কিনা এনআইডি তৈরি নিয়ে, নতুন করে কেন এই সংকট, এটিও কি নির্বাচনকে আসলে প্রলম্বিত করবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। দেখুন, আপনার এখানে বসে অনেকবার বলেছি আওয়ামী লীগ সরকারের সময় যে এই নোক দন্তহীন নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে না। আমি বলেছিলাম মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে না। তা বাংলাদেশের যে বর্তমান নির্বাচন কমিশন, তার কি মেরুদণ্ড আমরা সোজা করে দিয়েছি? তার কি দাঁত যেগুলি আছে সেগুলি আমরা ঠিক করে দিয়েছি? এই যে একটা কন্ট্রাডিক্টরি শুরু হয়েছে, আসলে আপনাকে বলি কি, আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা আইন করে নির্বাচন কমিশনকে পঙ্গু করে ফেলেছিল যে যদি নির্বাচনে অনিয়ম হয় তাহলে পুরা নির্বাচন বন্ধ করতে পারবে না নির্বাচন কমিশন। একটা করে তো নির্বাচন কমিশনকে পঙ্গু করে দিয়েছিল, আর তো অসংখ্য কাহিনী ছিল। এই যে সরকার, আমরা বারবার বলছি যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে, যে আইনগুলি আছে বিদ্যমান সেই আইনগুলি শুধু করে দেন না। আপনি যদি তাকে আপনার কাছে আটকানোর আইন করে দেন তাহলে সে সুষ্ঠু নির্বাচন কিভাবে করবে? আপনি দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কিছুদিন আগে একটা জরিপ হয়েছে, 10,000 উপরের লোক আপনার ভোট দিয়েছিল, তার মধ্যে 58% মানুষ মনে করে যে এই বছরই ভোট হওয়া উচিত। তার চেয়ে 71% মানুষ মনে করে আগে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা উচিত। সরকারকে সেটার কোনো প্রায়োরিটি দিচ্ছে? আপনাকে বলি কি, বেকারের সংখ্যা যেভাবে বাড়ছে দেখেন, গার্মেন্টস শ্রমিক বলেন, শ্রমিকরা মানবতর জীবন যাপন করছে। 1 লাখের বেশি শ্রমিক আপনার বেকার হয়েছে। বেক্সিমকোকে বন্ধ করে দিলেন, 31,659 জন শ্রমিক বেকার হয়েছে। তারা কিভাবে ঈদ করবে? সরকার কি ভাতা দিবে তাদেরকে? আপনি তো তেল মাথায় তেল দিবেন, কাকে দিচ্ছেন আমরা সেটা দেখছি না। এই যে আপনার
মানবতার জীবন মানুষের সৃষ্টি হয়েছে, আপনি ইলেকশন দিয়ে কি করবেন, ভোট দিয়ে কি করবেন? আমার পেটে যদি খাবার না থাকে কয়েকদিন পরে তো বলবে ভাত দিয়ে হারামজাদা, নাহলে দেশের মানচিত্র খাবো। আপনি যাবেন কোথায়? সেদিকে কি সরকারের কোনো ভ্রুক্ষেপ আছে? আমরা দেখতে পাচ্ছি দিন দিন বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কি করছেন? সেখানে আরেকটা অনৈক্য সৃষ্টি করে নির্বাচন হবে না সেরকম একটা বিভেদ তৈরি করে দিচ্ছেন। নির্বাচন কমিশন সংস্কার তো পরবর্তীতে হবে, আগে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে, সেদিকে সরকার যাচ্ছে কিনা, মনোযোগী হচ্ছে কিনা। গত শুক্রবারেও তো জাতিসংঘ মহাসচিবের সাথে বক্তব্যে বলেছেন যে ডিসেম্বর অথবা জুন নির্বাচন হবে। গাধার সামনে যদি একটা মোলা ঝুলিয়ে দেন না, গাধার স্বপ্ন দেখতে থাকে যে এই যে সামনে হাঁটতে থাকবো, একটু পরে মোলাটা পাবো। আমাদের রাজনৈতিক দলগুলির ভিতরে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মোলা ঝুলিয়ে দিয়েছে, হয় ডিসেম্বর, বেশি সংস্কার চলে জুনে। আপনি মনে করছেন এর পরবর্তী স্টেজে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, কিছুই তো হলো না, নির্বাচন আমি কিভাবে করব? অসংখ্য ধন্যবাদ মাসুক ভাই আপনার কাছ থেকে। এই যে গাধার সামনের মূলার গল্প প্লাস এক মিনিট একটু শেষ করবেন। নির্বাচনে এটা ধ্রুবজাল তৈরি হয়েছে, জনগণের মানুষের মধ্যে একটা আশঙ্কা হয়েছে, এটার জন্য দায়ী এই সরকারই, এটা তাদেরই করতে হবে। কারণ দীর্ঘদিনের একটা রাষ্ট্রের বা দেশের একটা বড় সংখ্যক মানুষ ভোট দিতে পারে না এই 15 বছর, সেইখান থেকে বঞ্চিত করলে এটা পরিণাম ভালো হবে না। আমি মনে করি 5ই আগস্ট বিপ্লব থুবড়ে খেয়ে পড়তে পারে। আর ওয়াসার কথা বলতে চাই, ওয়াসার সম্বন্ধে মানুষের দীর্ঘদিনের ধারণা এই ফ্যাসিস্ট আমল থেকে এটা একটা দুর্নীতি আঁকড়া। এখানে কি হয়েছে, 5 লাখ 7 লাখ টাকা নিয়ে দলীয় ক্যাডারদের কয়েকশো চাকরি দিছে, মানে 500-র উপরে আওয়ামী লীগ সরকার দিছে। সেখানে আবার কথা হচ্ছে তাদের বাদ দিয়ে পুনরাবৃত্তি হয়েছে। এই ওয়াসার এমডি নিয়োগ থেকে শুরু করে এটা তদন্ত করা উচিত। দুদক এখানে ভূমিকা রাখলে অরিজিনাল থরেল বিলে বের হয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম নির্বাচনের নানা ইস্যু নিয়ে। সেটির আলোচনার আজকের যে এডিশন সেটি প্রতিদিন সকাল 8টায় পুনঃপ্রচারিত হয়, দেখবার আমন্ত্রণ রইল। এসিটিভির সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।